আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট। ডায়াবেটিস ম্যানেজমেন্টের পূর্বে আমাদের সবার প্রথমে জানতে হবে যে এই ডায়াবেটিস জিনিসটা কি। আমরা যেহেতু হাইপারটেনশন ম্যানেজমেন্ট একদম বেসিক থেকে শুরু করার ট্রাই করেছিলাম, আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টটা একদম বেসিক থেকে শুরু করার চেষ্টা করবো। তো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগটা কেন আমাদের জানতে হবে? আমাদের যে প্রাত্যহিক জীবনে আমরা আমাদের রিলেটিভ, আমাদের ফ্যামিলিতে দুইটা ডিজিজ মোস্ট কমন, একটা হচ্ছে হাইপারটেনশন এবং একটা হচ্ছে ডায়াবেটিস। এই দুইটার ম্যানেজমেন্ট আমাদেরকে ভালোভাবে জানা থাকা দরকার। তো এই ডায়াবেটিস জিনিসটা কি, আমরা যদি ভেরি বেসিক ইন্ট্রোডাকশন আমরা ফার্স্ট স্টেজ থেকে নেই, তাহলে হোয়াট ইজ ডায়াবেটিস মেলাইটাস? ডায়াবেটিস মেলাইটাস মে বি ডিফাইন্ড এজ ক্রনিক কন্ডিশন। এটা হচ্ছে কি একটা ক্রনিক কন্ডিশন, এটা একিউট কন্ডিশন না। ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মালি রেজড লেভেল অফ ব্লাড গ্লুকোজ। তাহলে এই ডায়াবেটিস মেলাইটাসের মেইন প্রবলেমটা হচ্ছে ব্লাড গ্লুকোজ বেশি, ব্লাড গ্লুকোজ বেশি। তাহলে অ্যাবনর্মালি রেজড ব্লাড গ্লুকোজ, এবং এই ব্লাড গ্লুকোজটা অ্যাবনর্মালি রেজ থাকবে কি পারসিস্টেন্ট পারসিস্টেন্টলি, ঠিক আছে, লম্বা সময় ধরে ব্লাড গ্লুকোজটা অ্যাবনর্মাল থাকবে। তাহলে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস সো ইম্পর্টেন্ট? হোয়াই হোয়াই ইজ দ্য ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট? এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, যদি আপনি অ্যাবনর্মালি ব্লাড গ্লুকোজ এটাকে আপনি কন্ট্রোল না করেন, তাহলে এটা কি করতে পারে? ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন করতে পারে এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন করতে পারে। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি কি হতে পারে? ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে আই এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, নার্ভের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে, আই এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথিটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে। তারপর হচ্ছে কিডনির মধ্যে হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই জিনিসগুলো হতে পারে যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করেন। ডায়াবেটিসের যে পেশেন্টরা থাকে, এই ডায়াবেটিসের পেশেন্টদের যে ওন্ড হিলিং এই ওন্ড হিলিংটা অনেক ডিলেইড হয়ে যায়। তাদের যে কোনো একটা জায়গায় ওন্ড হলে এটা তাড়াতাড়ি হিল হতে চায় না, যার ফলে কি হয়, এই জায়গায় যে জায়গায় একটা উন্ড হয় এই জায়গায় অ্যাবসেস ফর্মেশন হয়, অ্যাবসেস থেকে এখানে সেলুলাইটিস হয়, সেলুলাইটিস থেকে তারপর গ্যাংগ্রিন হয়, এবং একটা পর্যায়ে যদি এটা সিভিয়ার স্টেজে চলে যায় অ্যাম্পুটেশন পর্যন্ত এই অর্গানটা বা এই পাটা বা এই হাতটা কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে। এই জন্য ব্লাড গ্লুকোজ যদি পারসিস্টেন্টলি রাইজ থাকে, এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তখন এই জিনিসটাকে কন্ট্রোল করা খুবই নেসেসারি, এবং আমাদেরকে এই জিনিসটা নিয়ে অনেক সচেতন হওয়া দরকার। তো প্রথমত হচ্ছে আমরা বেসিক ফিজিওলজি দেখার চেষ্টা করি। আমরা যদি ওরালি যে খাবারগুলো নেই, ওরালি যে কার্বোহাইড্রেটস ওরালি আমরা যেগুলো নেই, এই কার্বোহাইড্রেট গুলো আমরা যখন ওরালি নেই, এই গ্লুকোজ গুলো বা কার্বোহাইড্রেট গুলো তারা হচ্ছে প্রথমত হচ্ছে ইসোফেগাস হয়ে আমাদের স্টমাকে আসে, ঠিক আছে। তো স্টমাকে কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না। তো তারা হচ্ছে স্টমাক থেকে পাইলোরাস হয়ে ডুওডেনাম আসলো, ডুওডেনাম থেকে জুজেনাম আসলো, জুজেনাম থেকে আসে আইলিয়ামে, ঠিক আছে। তাহলে স্মল ইন্টেস্টাইনে আসার পরে এই গ্লুকোজের কি হয়, এই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন হয়, কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনের সাথে ডাইজেশন হয়। প্রথমত হচ্ছে কার্বোহাইড্রেটের কি হবে স্মল ইন্টেস্টাইনে, তার ডাইজেশন হবে। কি হবে? ডাইজেশন। ডাইজেশন হওয়ার পরে এখানে কি হবে, তার অ্যাবজর্পশন হবে, এবং এই অ্যাবজর্পশনটা হবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। তাহলে অ্যাবজর্পশন হওয়া মানে কি? অ্যাবজর্পশন হওয়া মানে হচ্ছে যে কার্বোহাইড্রেট যেটা ডাইজেশন হলো, ডাইজেশন হয়ে যে গ্লুকোজটা তৈরি হলো, সেই গ্লুকোজটা কি হবে, অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এই গ্লুকোজটা ব্লাডে রাখা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে এই গ্লুকোজকে আমাদের বডির ডিফারেন্ট সাইটে আমরা এই গ্লুকোজকে নিয়ে যাব, এবং এই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে, ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে কি তৈরি হবে, এটিপি বা এনার্জি তৈরি হবে, এবং এই এনার্জিটা আমাদের বডির জন্য দরকার। তাহলে এই গ্লুকোজটা যখন ব্লাডে আসলো, গ্লুকোজ তো ব্লাডে থাকা গ্লুকোজের কাজ হচ্ছে, যখন হচ্ছে সে ব্লাডে আসলো, এই ব্লাড থেকে বডির বিভিন্ন সেলের ভিতরে কি প্রবেশ করা, বিশেষ করে এডিপোজ টিস্যু, তারপর হচ্ছে আমাদের ব্রেইনের জন্য অনেক গ্লুকোজ দরকার, তারপর হচ্ছে স্কেলেটাল মাসেল, ঠিক আছে, মাসেল টিস্যুর জন্য গ্লুকোজ দরকার। তো যখনই এই গ্লুকোজটা ব্লাডের মধ্যে আসে বা ব্লাডে এই গ্লুকোজটা বাড়তে থাকে, তখনই এই ইনফরমেশনটা চলে যায় প্যানক্রিয়াসে চলে যায়, ঠিক আছে। বিটা সেল অফ প্যানক্রিয়াস কোন জায়গায় চলে যায়? বিটা সেল অফ
প্যানক্রিয়াস। তখন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কি রিলিজ হয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রিলিজ হয়ে হচ্ছে তখন ইনসুলিন। এই ইনসুলিনটা কি করে, এই ইনসুলিনটা বডির বিভিন্ন ব্লাডের মধ্যে এটা রিলিজ হয় এবং ব্লাডের মাধ্যমে বডির বিভিন্ন সাইটে যায়। বডির বিভিন্ন সাইটে গিয়ে সে বডির বিভিন্ন সেল, হ্যাঁ, বডির বিভিন্ন সেলগুলো হচ্ছে কি গ্লুকোজের গুদাম। ওই গুদামে আমরা গ্লুকোজকে জমা রাখি। তো গ্লুকোজকে ওই গুদামের মধ্যে যদি জমা রাখতে হয়, তাহলে এখানে এই গ্লুকোজকে ক্যারি করে নিয়ে যেতে হবে কি ইনসুলিন। তো ইনসুলিন কি করে বডির বিভিন্ন সেলের মধ্যে কি থাকে, ইনসুলিন রিসেপ্টর থাকে। তাহলে দেখেন এটা হচ্ছে একটা ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন যখন এই রিসেপ্টরের মধ্যে বসবে, তখন হচ্ছে গ্লুকোজ এর জন্য যে দরজা, এই দরজাটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই দরজাটা ওপেন হয়ে যাবে এবং তখন হচ্ছে গ্লুকোজ কি হবে, এই দরজা দিয়ে সে হচ্ছে বিভিন্ন সেলের ভিতরে প্রবেশ করবে। এই সেলের ভিতরে প্রবেশ করবে, তারপর গ্লুকোজ থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে, মেটাবলিজমের মাধ্যমে কি তৈরি হবে, এটিপি তৈরি হবে। ঠিক আছে, এটিপিটাই হচ্ছে আমাদের দরকার। তাহলে আমরা দেখলাম যে গ্লুকোজটা ব্লাডের মধ্যে আসলো, সেই গ্লুকোজটা বিভিন্ন সেলের মধ্যে আপটেক করার জন্য আমার যে প্রোডাক্টটা দরকার বা যে হরমোনটা দরকার, সেটা হচ্ছে কি ইনসুলিন। সেটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনটা হচ্ছে কি হয়, গ্লুকোজকে বিভিন্ন সেলের ভিতরে ঢুকায়। তাহলে ইনসুলিন বিভিন্ন সেলের মধ্যে কাজ করার জন্য একটা রিসেপ্টর দরকার, সেটা নাম হচ্ছে কি ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন রিসেপ্টরের মধ্যে এসে যখন ইনসুলিন বসবে, তখন হচ্ছে গ্লুকোজকে ক্যারি করার জন্য যে দরজাটা ছিল, যে বা যে ডোরটা ছিল, সেই ডোরটা ওপেন হবে এবং গ্লুকোজ সেলের ভিতরে প্রবেশ করবে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, নর্মাল ফিজিওলজি। তাহলে আমরা যদি একটা নর্মাল জিনিস দেখি, যে এই গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে কি আমার মেইন মালামাল, যেটা থেকে আমি কি পাই, এটিপি পাই। বিভিন্ন সেলের মধ্যে যখন যায়, হচ্ছে এটা থেকে আমরা এটিপি পাই। এই ইনসুলিন হচ্ছে কি ড্রাইভার। ইনসুলিন কি করে, ড্রাইভ করে, ড্রাইভ করে গ্লুকোজকে নিয়ে যায় বডির বিভিন্ন সেলের মধ্যে। এবং ইনসুলিন রিসেপ্টর যেগুলা, এই ইনসুলিন রিসেপ্টর হচ্ছে কি গেট। তাহলে ড্রাইভার কি করলো, ড্রাইভার হচ্ছে ইনসুলিন। সে হচ্ছে ক্যারি করে, ক্যারি করে মালামাল বডির বিভিন্ন গুদামে নিয়ে আসলো, বডির বিভিন্ন গুদামে নিয়ে আসলো। গুদাম কি, গুদাম হচ্ছে সেল, সেল হচ্ছে কি গুদাম। তাহলে এই মালামাল আমার সেলের মধ্যে বা গুদামের মধ্যে ঢুকাতে হলে এখানে একটা কি থাকে, ডোর। একটা ডোর থাকে। এই ডোরটা কিভাবে ওপেন হবে, এখানে এই গেটে যে এসে সিগন্যাল দিতে হবে। গেটে এসে যদি সিগন্যাল দেওয়া হয়, তাহলে ডোরটা ওপেন হবে। তাহলে গেটটা কি ইনসুলিন রিসেপ্টর। তাহলে এই ইনসুলিন ড্রাইভার এসে যখন ইনসুলিন রিসেপ্টর মধ্যে এসে সিগন্যাল দেয়, তখন হচ্ছে গেটটা ওপেন হয় এবং তখন হচ্ছে আমরা মালামালকে কি করতে পারি, মালামালকে আমরা গুদামে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। এখন একটা জিনিস দেখেন, এই যে ইনসুলিন রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টর এরা হচ্ছে একটা গেট, এবং এই গেট এর মধ্যে ইনসুলিন এসে কাজ করে এবং ইনসুলিন রিসেপ্টরকে অ্যাক্টিভ করে, যার ফলে ডোর ওপেন হয়। তাহলে যদি একটা মানুষ ধরেন, সে অনেক বেশি কার্বোহাইড্রেট, অনেক বেশি কার্বোহাইড্রেট খায়, ধরেন সে অনেক বেশি কার্বোহাইড্রেট খায়, তার খাওয়া দাওয়া লাইফস্টাইলটা অনেক সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, সে অনেক বেশি অবেস, ঠিক আছে, সে অনেক বেশি ফাস্ট ফুড খায়, অনেক বেশি সুগার, হ্যাঁ, হাই সুগারি ফুড খায়, তখন হচ্ছে কি হবে, তার ইনসুলিন গুলা তার একটু পর পর, যেহেতু সে হাই সুগারি খাবার খাচ্ছে, একটু পর পর তার ব্লাডে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এবং এই ব্লাড গ্লুকোজ লেভেল যখন বেড়ে যাবে, তখন সাথে সাথে ইনসুলিন অ্যাক্টিভ হবে। ইনসুলিন অ্যাক্টিভ হয়ে এই গ্লুকোজকে বিভিন্ন সেলের মধ্যে ট্রান্সপোর্ট করার জন্য সে কাজ করবে এবং এই রিসেপ্টরের মধ্যে এসে স্টিমুলেশন দিতে শুরু করবে। এখন একটা জিনিস দেখেন, যে এই রিসেপ্টরের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে, একটা নির্দিষ্ট তার হচ্ছে থ্রেশহোল্ড আছে। যদি ইনসুলিন এই রিসেপ্টরের মধ্যে এসে বেশি বেশি সেন্সেশন দেয়, এই রিসেপ্টরের মধ্যে যদি এসে বেশি বেশি কাজ করে, তাহলে এই রিসেপ্টরটা একটা পর্যায়ে কি হয়ে যায়, এই রিসেপ্টরটা একটা পর্যায়ে ফেটিক হয়ে যায়, একটা পর্যায়ে কি হয়ে যায়, ফেটিক হয়ে যায়। যখন এই প্রত্যেকটা, আমরা জানি যে জগতের প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে, এই ক্যাপাবিলিটির বাইরে সে কি করতে পারে না, কাজ করতে পারে। আমি আপনি থেকে শুরু করে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা ফিজিওলজিক্যাল সিস্টেমের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে। তাহলে ইনসুলিন যখন এই রিসেপ্টরের মধ্যে অতিরিক্ত, তার ক্যাপাবিলিটির বাইরে অতিরিক্ত স্টিমুলেশন দিতে, এই রিসেপ্টরটা কি হয়ে যাবে, ফেটিক হয়ে যাবে। যার ফলে রিসেপ্টর যদি ফেটিক হয়ে যায়, তাহলে রিসেপ্টরটা কি করবে না, এখানে যে ডোরটা আছে গ্লুকোজের জন্য যে ডোরটা, এই ডোরটা ওপেন করবে না। তার ফলে গ্লুকোজ কি হবে না, সেলের মধ্যে আপটেক হবে না এবং ব্লাড গ্লুকোজ কি হতে থাকবে, বাড়তে থাকবে। ইনসুলিন ব্লাড থেকে গ্লুকোজকে নিয়ে সেলের মধ্যে আপটেক করাতে পারবে না, জাস্ট বিকজ অফ ইনসুলিন রিসেপ্টর ফেটিকনেস। ঠিক আছে, তাহলে যদি বেশি লোডের কারণে এই গেটটা ওপেন হচ্ছে না বা ইনসুলিন রিসেপ্টর ওপেন হয় না, তখন হচ্ছে ইনসুলিন রিসেপ্টর কি হয়ে গেছে, তাহলে ফেটিক হয়ে গেছে। এবং এই ইনসুলিন রিসেপ্টর ফেটিক হয়ে যাওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেছে। মানে এই যে ইনসুলিন রিসেপ্টর, এই রিসেপ্টরের ইনসুলিনের প্রতি যে অ্যাট্রাকশন বা আকর্ষণ, সেটা কমে গেছে। এটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স।
ঠিক আছে, এটাকে আমরা বলি কি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হয়, গ্লুকোজ আপটেক সেলের মধ্যে বা গুদামের মধ্যে গ্লুকোজ আপটেক কমে যায়, যার ফলে হচ্ছে এই গ্লুকোজ গুলা ব্লাড থেকে বিভিন্ন সেলে, অ্যাডিপোজ টিস্যু, স্কেলেটাল মাসেল বডি বিভিন্ন সাইটে আসতে পারে, যার ফলে হচ্ছে ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। তাহলে দেখেন ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস, এটা হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস। এবং ব্লাড গ্লুকোজ কিন্তু হঠাৎ করে বাড়লে হবে না, এটা হচ্ছে পারসিস্টেন্ট, একটা ক্রনিক কন্ডিশন, একটা লম্বা সময় ধরে ব্লাড গ্লুকোজটা বাড়বে। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ হচ্ছে সেটা একদিনে হঠাৎ করে ডেভেলপ করে না, একটা লম্বা সময়ে একটা পার্সন যখন ধীরে ধীরে কি হয়, অনেক অবিস হয়, তারপর হচ্ছে সে যখন অনেক লম্বা সময় ধরে সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, ঠিক আছে, সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তারপর হচ্ছে সে যখন অনেক বেশি লম্বা সময় ধরে হাই সুগারি ফাস্ট ফুড ফাস্ট ফুড খায়, ঠিক আছে, তখন হচ্ছে তার এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ধীরে ধীরে ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হতে পারে যে এই যে ইনসুলিন, এই ইনসুলিনটা হচ্ছে কি ড্রাইভ, ইনসুলিনটা হচ্ছে কি ড্রাইভার, সে হচ্ছে এই গ্লুকোজকে মালামালকে সে হচ্ছে ব্লাড থেকে ক্যারি করে বিভিন্ন সেলের মধ্যে নিয়ে ঢুকায় ফেলে, যার ফলে হচ্ছে ব্লাড গ্লুকোজটা কমে। এই ইনসুলিন ডেফিসিয়েন্সি যদি হয়, এই ড্রাইভার যদি না থাকে, ঠিক আছে, ড্রাইভার যদি না থাকে, তাহলে ইনসুলিন ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে কি হবে, গ্লুকোজ গুলাকে ব্লাড থেকে গুদামে বা সেলে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকবে না, তার ফলে কি হবে, গ্লুকোজ আপটেক কমে যাবে এবং ব্লাড গ্লুকোজ বাড়বে। তাহলে নর্মালি ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে ব্লাড গ্লুকোজ যদি বাড়ে, সেই ডায়াবেটিস মেলাইটাসকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, টাইপ 1। আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স, অবেসিটি এগুলার কারণে, বিশেষ করে যখন এইজ 30 আপ হয়ে যায়, তখন হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে, এটা আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। ঠিক আছে, টাইপ 2। তাহলে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোফিজিওলজি আমরা মোটামুটি জেনে ফেলবো। ঠিক আছে, এখন আমরা এই ডায়াবেটিসটাকে কারেকশন করার জন্য আমরা কি কি করতে পারি, তো একটু দেখেন। প্রথমত হচ্ছে আমরা পেশেন্টকে ধরেন, একটা পেশেন্ট আসলো ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, সে হচ্ছে অনেক বেশি অবিস, তার হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল তারপর হচ্ছে সে অনেক বেশি হাই সুগারি ফুড খায়। তখন হচ্ছে প্রথমত আমার প্রথম যে পরামর্শ থাকবে যে লাইফস্টাইল মডিফিকেশন যদি কেউ ভালোভাবে করে ফেলতে পারে, ডায়াবেটিসকে সে 100% কন্ট্রোল করে ফেলতে পারে। তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাকে ফোকাস রাখতে হবে, যে পেশেন্টের মাস্ট বি সে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমরা কি করতে পারি, আমরা মেডিকেশন দিতে পারি। এখন দেখেন আমি মেডিকেশন কিভাবে দিতে পারি, কোন কোন জায়গায় দিতে পারি। দেখেন এই যে রিসেপ্টরটা ফেটিক হয়ে গেল, মানে সে ইনসুলিনের প্রতি কোনো অ্যাট্রাকশন শো করছে না, সে ইনসুলিনের প্রতি কোনো সেন্সিটিভিটি দেখাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে ইনসুলিন রিসেপ্টর ফেটিক হওয়ার কারণে যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করলো, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করার জন্য আমরা যদি এই ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি সেন্সিটিভিটি আমরা কোনো ড্রাগের মাধ্যমে বাড়িয়ে দিতে পারি, তাহলে কি করবে, এই ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি ইনসুলিনের প্রতি বেড়ে যাবে। তাহলে কিছু ড্রাগ আছে, যেই ড্রাগগুলা কি করতে পারে, যেই ড্রাগগুলা ইনসুলিন ইনসুলিন রিসেপ্টরের এই সেন্সিটিভিটিটাকে, ইনসুলিনের প্রতি অ্যাট্রাকশনটাকে তারা হচ্ছে বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এই ড্রাগগুলাকে আমরা বলবো হচ্ছে ইনসুলিন সেন্সিটাইজার। ঠিক আছে, ইনসুলিন সেন্সিটাইজার। তো এই ড্রাগ গুলো হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে মেটফরমিন খুব কমনলি, হ্যাঁ, খুব কমনলি এই ড্রাগটা আমরা ইউজ করি। মেটফরমিন ফ্যানফরমিন এগুলো হচ্ছে কি ইনসুলিন সেন্সিটাইজার, মানে ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়ায়, ইনসুলিনের প্রতি অ্যাট্রাকশন বাড়ায়। এই হচ্ছে একটা কাজ। সেকেন্ড কাজ, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যাদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 এর পেশেন্ট, তাদের অনেক সময় দেখা যায় যে তাদের ইনসুলিন লেভেলটাও কমে যায় এবং হচ্ছে তাদের ইনসুলিন সেন্সিটিভিটিটাও কমে যায়। তো আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন আমার ইনসুলিন রিসেপ্টর আছে মাত্র 5টা, কিন্তু আমার ইনসুলিন আছে কয়টা, ইনসুলিন আছে 10টা। এই 10টা ইনসুলিন যখন 5টা ইনসুলিন রিসেপ্টর মধ্যে গিয়ে কাজ করে, তখন হচ্ছে তারা বেশি স্টিমুলেট করতে পারে না বা তারা বেশি কাজ করতে পারে না। আমি যদি ইনসুলিনকে বাড়িয়ে দিই, আমি যদি ইনসুলিন 15টা করে ফেলি,
তাহলে কি করবে, তারা এই 5টা রিসেপ্টরের মধ্যে তারা অন্তত 10টা ইনসুলিন থেকে অন্তত বেশি কাজ করতে পারে। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, ইনসুলিন সিক্রেশন বাড়াতে পারি, ইনসুলিন সিক্রেশন বাড়াতে পারি। তাহলে ইনসুলিন সিক্রেশন যদি আমি বাড়াতে পারি, তাহলে সেটাও কাজ করবে এবং সেটা ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করবে। তাহলে যে ড্রাগ গুলা ইনসুলিন সিক্রেশন বাড়ায় এগুলাকে বলা হচ্ছে ইনসুলিন সিক্রেটাগোগ। ইনসুলিন সিক্রেটাগোগ, এই ইনসুলিন সিক্রেটাগোগের মধ্যে কি আছে, যেমন হচ্ছে সালফোনাইল ইউরিয়া। কি আছে, সালফোনাইল ইউরিয়া। তাহলে আমরা সালফোনাইল ইউরিয়া ইউজ করতে পারি, আমরা মেটফর্মিন ফেনফর্মিন ইউজ করতে পারি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন এই জায়গায় হচ্ছে কি হচ্ছে, ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ গুলা অ্যাবজর্ব হয়ে তারা ব্লাডে আসতেছে। তাহলে আমি যদি এনি হাউ গ্লুকোজের অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করি, তাহলে কি হবে, এই ইন্টেস্টাইন থেকে এই গ্লুকোজ গুলা অ্যাবজর্ব হয়ে তারা ব্লাডে আসবে এবং এই গ্লুকোজ গুলা ফিসেস এর মাধ্যমে কেনাল এর মাধ্যমে তারা হচ্ছে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ কি হবে না, গ্লুকোজ অ্যাবজর্পশন হবে না। তাহলে আমরা গ্লুকোজ অ্যাবজর্পশন ইনহিবিটর আমরা ইউজ করতে পারি। তাহলে গ্লুকোজ অ্যাবজর্পশন ইনহিবিটর যদি ইউজ করি, তাহলে এই গ্লুকোজ গুলা কি হবে না, ব্লাডে আসবে না, ব্লাড গ্লুকোজ বাড়াবে না, এবং ব্লাড গ্লুকোজ বাড়ার কারণে যে ডায়াবেটিস মেলিটাস হচ্ছে সেটা করতে দিবে না। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে গ্লুকোজ গুলা ব্লাডে আছে, যে গ্লুকোজ গুলা ব্লাডে আছে সেই গ্লুকোজ গুলাকে আমরা কিডনি এর মাধ্যমে এক্সক্রিটেড করতে পারি, কিডনি এর মাধ্যমে বেশি বেশি গ্লুকোজকে এক্সক্রিশন করে দিতে পারি। ঠিক আছে, তাহলে গ্লুকোজের এক্সক্রিশন আমরা বাড়িয়ে দিতে পারি, আমরা গ্লুকোজের অ্যাবজর্পশন ইনহিবিট করতে পারি, ইনসুলিন সিক্রেটাগোগ এর মাধ্যমে ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে গ্লুকোজকে ব্লাড থেকে কমাতে পারি। তারপর হচ্ছে আমরা ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বাড়াতে পারি, ইনসুলিন সেন্সিটিভিটি মেটফর্মিন ফেনফর্মিন তাদের মতো। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন বেসিক টার্গেট। ঠিক আছে, তাহলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস যেটা, এটা হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি কি, তাহলে মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন ডেভেলপ করে, ওবেসিটির কারণে ডেভেলপ করতে পারে, বিভিন্ন ফ্যামিলিয়াল কারণে। দেখা যাচ্ছে যে তার দাদা, তার বাবা, তাদের হচ্ছে ডায়াবেটিস ছিল এবং তার ছেলের হচ্ছে ডায়াবেটিস ডেভেলপ করছে। তো ডায়াবেটিস কিন্তু অনেকটা ফ্যামিলিয়ার। ঠিক আছে, তাহলে ডায়াবেটিস মেলাইটাস is a clinical syndrome with many causes which is characterized by the presence of hyperglycemia. ঠিক আছে, presence of hyperglycemia, absolute or relative deficiency of insulin. ডায়াবেটিস মেলাইটাস absolute or relative deficiency of insulin কারণে ডেভেলপ করে এবং এখানে কি থাকে, যে প্রেজেন্স অফ হাইপারগ্লাইসেমিয়া ইন ব্লাড। ঠিক আছে, তো এই যে ডায়াবেটিস মেলাইটাস, মেলাইটাস কেন বলে, মেলাইটাস মানে হচ্ছে কি সুইট, মেলাইটাস মানে কি সুইট, আর ডায়াবেটিস মানে কি ইউরিন, ডায়াবেটিস মানে কি ইউরিন। তাহলে এখানে কি হয়ে যায়, ডায়াবেটিস মেলাইটাসে ইউরিনটা সুইট হয়ে যায়, কেন, তখন হচ্ছে পলি ইউরিয়া হয়, পলি ইউরিয়া হয়, ইউরিনের মধ্যে বেশি বেশি গ্লুকোজ বের হয় এবং এই গ্লুকোজ গুলা অসমোসিসের মাধ্যমে বেশি বেশি পানিকে সাথে নিয়ে যায়, যার ফলে হচ্ছে বেশি বেশি ইউরিনেশন হয়, এটা পলি ইউরিয়া হয়। পলি ইউরিয়া ডায়াবেটিসের একটা কমন সিমটম, ডায়াবেটিস পেশেন্টরা পলি ইউরিয়া নিয়ে আসে এবং তাদের বলা হয় তাদের ইউরিনটা হচ্ছে সুইট। এই থেকে আসছে গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 এখানে যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, এটার কজ কি, জেনেটিক ফ্যাক্টর আছে, ফ্যামিলিয়াল সিঙ্গেল জিন মিউটেশন হতে পারে, মাল্টিপল জিন ভেরিয়েন্ট মিউটেশন হতে পারে, সেন্ট্রাল ওবেসিটি। তাহলে যাদের সেন্ট্রাল ওবেসিটি আছে এটা কিন্তু খুবই একটা রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। এথনিসিটি, তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমায় দেন, তারপর হচ্ছে হরমোন এক্সেস, তারপর হচ্ছে কিছু ড্রাগ গ্লুকোকর্টিকয়েড, যারা লম্বা সময় ধরে এই যে গ্লুকোকর্টিকয়েড নিয়ে, আমাদের গ্লুকোকর্টিকয়েড নিয়ে অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস আছে, আপনারা দেখতে পারেন। আবার ইনসুলিন ডেফিসিয়েন্সি, ইনসুলিন ডেফিসিয়েন্সি কারণে যে ডায়াবেটিস ডেভেলপ করে এটা আমরা বলেছি ডায়াবেটিস মেলিটাস টাইপ 1। তাহলে এই ইনসুলিন ডেফিসিয়েন্সি কেন ডেভেলপ করতে পারে, এই জেনেটিক ফ্যাক্টরের কারণে, ইনক্রিজিং এজ, ইনক্রিজিং এজ এর কারণে, আবার ইনসুলিন ইনক্রিজিং এজ এর কারণে ইনসুলিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে এবং এই ইনক্রিজিং এজ এর কারণে যে ইনসুলিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে এটাকে আমরা কি বলতে পারি, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 এর আন্ডারে ফেলতে পারি। তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক প্যাথোলজি, প্যানক্রিয়াস থেকে কি রিলিজ হয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়। তো প্যানক্রিয়াসে যদি কোনো প্যাথোলজি থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে ইনসুলিন রিলিজ হবে না। তারপর হচ্ছে অ্যালকোহল, সাইটোকাইন, তারপর হচ্ছে কোভিড। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে আমাদের রিসেন্ট যে 2019-এ যে কোভিড হয়েছিল, এই কোভিড এর কারণে ডায়াবেটিস ডেভেলপ করে, এইটা রিসার্চে খুব এভিডেন্টলি পাওয়া গেছে। ঠিক আছে, একদম রিসার্চ হয়েছে এটা নিয়ে লম্বা, এবং দেখা গেছে যে কোভিড এর পেশেন্টে ডায়াবেটিস ডেভেলপ করতেছে। তারপর হচ্ছে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা বিটা সেল, এই বিটা সেলের মধ্যে যদি অ্যামাইলোইডোসিস এর কারণে, অ্যামাইলোইডোসিস একটা ডিজিজ, এখানে বডির বিভিন্ন অর্গানে অ্যামাইলয়েড নামে যে পলিপেপটাইড আছে এটা ডিপোজিশন হয়, যার ফলে ওই অর্গানগুলো হচ্ছে ফেইলার হয়। তাহলে অ্যামাইলয়েড ডিপোজিশনের কারণে ইনসুলিন ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে আমরা জানলাম ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, টাইপ 1 কি, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2,
এগুলো নিয়ে জানলাম। এবং আমরা এদের কারেকশন, হ্যাঁ, এদের কারেকশন কিভাবে করতে পারি এই জিনিসটা জানলাম। দেখেন ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 এ আমার মেইন প্রবলেমটা কি? আমার মেইন প্রবলেমটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 এ ইনসুলিন কম। ইনসুলিন কম মানে ইনসুলিন কমার কারণে এখানে ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 হচ্ছে। এবং এই ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 এটা হচ্ছে কি অটো ইমিউন। অটো ইমিউন এখানে বিশেষ করে কি হয়, অটো ইমিউন ডিস্ট্রাকশন অফ আইসোলেট সেল অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের আইলেট সেলগুলা অটো ইমিউন ডিস্ট্রাকশন হয়, যার ফলে ইনসুলিন কমে যায়। এবং এটা ইয়াঙ্গার এজ। তাহলে একটা আপনার কাছে একটা পেশেন্ট আসলো যার বয়স 20 বছর, 20 ইয়ার্স, আপনি দেখলেন যে তার ডায়াবেটিস আছে, তার হাই ব্লাড গ্লুকোজ। তো সেক্ষেত্রে তার মোস্ট প্রবাবলি তার হচ্ছে এই ডায়াবেটিসটা টাইপ 1 ডায়াবেটিস। এবং হতে পারে অটোইমিউন কোনো একটা কজের কারণে তার প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা বিটা সেল ডিস্ট্রাকশন হয়, তার হচ্ছে ইনসুলিন রিলিজ হচ্ছে না। আর ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 এখানে মেইন যে জিনিসটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন আছে, ইনসুলিন বডিতে ঠিকমতো সিক্রেট হচ্ছে, বাট এই ইনসুলিনটা কাজ করতে পারছে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো জানি। তো ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি যদি আমরা দেখার চেষ্টা করি, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ এখানে যে জিনিসটা হয় যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল থাকে, যে বিটা সেল গুলা থেকে ইনসুলিনটা রিলিজ হয়, সেই বিটা সেলের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। তো সেই অ্যান্টিবডি বিটা সেল ডিস্ট্রাকশন করে। কি কি অ্যান্টিবডি পাওয়া যেতে পারে? যেমন হচ্ছে গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ অ্যান্টিবডি, তারপর হচ্ছে আইলেটস অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো হচ্ছে এই বিটা সেলকে ডিস্ট্রাকশন করে। তাদের হচ্ছে এই ছেলে ডিআর ফোর অ্যাসোসিয়েশন আছে, এই ছেলে ডিআর ফোর অ্যাসোসিয়েশন আছে, তাদের হচ্ছে দেখা যায় টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস হওয়ার রিস্ক বেশি থাকে। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে, আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ে আমরা অলরেডি জানলাম। তো এটা ডায়াগনোসিস আমরা কি করবো? আমরা অবভিয়াসলি ডায়াবেটিসের ট্রিটমেন্ট আমরা করতে চাই, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোন পেশেন্টটার ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 আছে। ঠিক আছে, তো এটার যে ডায়াগনোসিস আমরা কিভাবে করবো, ডায়াগনোসিস আমরা করতে পারি। ডায়াগনোসিস ক্যান বি মেড বাই আইদার এ প্লাজমা গ্লুকোজ। আমরা ওই পেশেন্টের ব্লাড স্যাম্পল নিতে পারি, ব্লাড স্যাম্পল নিয়ে তার প্লাজমাতে গ্লুকোজ কতটুকু আছে সেটা দেখতে পারি। এবং আমরা HbA1c দেখতে পারি। HbA1c এটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, ঠিক আছে। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এটা হচ্ছে প্রতি 2 থেকে 3 মাস পর পর, প্রতি 2 থেকে 3 মাস পর পর এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা লেভেলটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটা যদি 6.5% থেকে বেশি হয়, তাহলে আমরা বলতে পারি যে তার ব্লাড গ্লুকোজ বেশি। তাহলে আমরা প্লাজমা গ্লুকোজ দেখতে পারি, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন দেখতে পারি, বা HbA1c দেখতে পারি। তারপর হচ্ছে একটা পেশেন্টের কি সিমটম থাকবে, ডায়াবেটিস মেলাইটিস টাইপ 2 পেশেন্টের পলিইউরিয়া থাকবে, পলিডিপসিয়া থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে তাদের যে তারা অনেক বেশি খেতে চাবে। ঠিক আছে, হাইপারফেজিয়া থাকবে, হাইপারফেজিয়া, তারা অনেক বেশি খেতে চাইবে। পলিইউরিয়া, পলিডিপসিয়া, এবং এটাকে আমরা বলি হচ্ছে পলিফেজিয়া। পলিফেজিয়া, তারা অনেক বেশি খেতে চাইবে। তাহলে পেশেন্টটা যদি সিমটোমেটিক হয়, পেশেন্টের পলিইউরিয়া আছে, পলিডিপসিয়া আছে, হচ্ছে আপনি সন্দেহ করলেন যে ইজ ইট ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, এবং তার এইজটা দেখলেন, তার এইজ দেখলেন যে 35। তারপর হচ্ছে আপনি তার ব্লাড স্যাম্পল নিলেন, ব্লাড স্যাম্পল নিয়ে দেখলেন যে তার ফাস্টিং, সে যখন হচ্ছে ধরেন লম্বা সময় ধরে খায় নাই, তো তার হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ আপনি দেখলেন যে ইট ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন 7 মিলিমোল পার লিটার। 7 or greater than 7 মিলিমোল পার লিটার যদি হয় তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ, তাহলে এটাকে আমরা বলতে পারি ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। কিন্তু অবভিয়াসলি আপনি একটা সেটিং এ ধরেন আপনি একটা পেশেন্টের ব্লাড গ্লুকোজ নিলেন, এবং ব্লাড গ্লুকোজ নিয়ে প্রথমবার ব্লাড গ্লুকোজ নিয়ে দেখলেন যে তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন 7 মিলিমোল পার লিটার, এবং দেখলেন যে তার পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিউরিয়া আছে, তখন হচ্ছে আপনি বলতে পারবেন যে ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। কিন্তু যে পেশেন্ট সিমটমলেস, তার পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া নাই, কিন্তু আপনি সন্দেহ করছেন যে তার ডায়াবেটিস মেলাইটিস আছে কিনা, তো তার কিন্তু তাকে ডায়াবেটিস মেলাইটিস টাইপ 2 বলতে হবে। তার দুইটা সেটিং এ আপনি তার ব্লাড গ্লুকোজ পরীক্ষা করতে হবে, এবং দুইটা সেটিং এ আপনি যদি দেখেন যে তার ব্লাড গ্লুকোজ বেশি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন অর ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার, তখন হচ্ছে আপনি বলতে পারবেন যে সে ডায়াবেটিস মেলাইটিস টাইপ 2। ঠিক আছে। আচ্ছা, আর তা যদি আপনি র্যান্ডম ব্লাড গ্লুকোজ দেখেন, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টে আপনি তার র্যান্ডম ব্লাড গ্লুকোজ দেখেন, এটা যদি মোর দেন অর ইকুয়াল টু 11.1
মিলি মোল পার লিটার হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডায়াবেটিস মেলিটাস টাইপ 2। ঠিক আছে, তাহলে আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত হবে? নর্মালি ফাস্টিং ব্লাড গ্লুকোজ একটা নর্মাল গ্লাইসেমিক পেশেন্টের বা নর্মাল গ্লাইসেমিক কন্ট্রোল, যেটা একটা নর্মাল আমার আপনার যাদের হচ্ছে ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 আলহামদুলিল্লাহ আপনার ডেভেলপ করে নাই, আমাদের হচ্ছে নর্মাল ব্লাড গ্লুকোজ 6 মিলিমোল পার লিটার বা এর নিচে থাকে, হয় 6 মিলিমোল পার লিটার থাকতে পারে বা এর নিচে থাকে। কিন্তু এবং আমাদের হচ্ছে এইচবিএ1সি এটা হচ্ছে 5.9% নিচে থাকে, 5.9% নিচে থাকে। ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে প্রি ডায়াবেটিস বলতে বোঝায় যে তারা হচ্ছে ডায়াবেটিসের ঠিক আগের স্টেজ, ডায়াবেটিস ঠিক প্রিভিয়াস স্টেজ, তাদের ডায়াবেটিস ডেভেলপ করার অনেক হাই রিস্ক আছে, যাদের হচ্ছে আমরা প্রি ডায়াবেটিস দেখবো, তাদের তখন থেকে তাদের লাইফস্টাইল মডিফিকেশন, ঠিক আছে, এই কন্ট্রোল করাটা আমরা অ্যাডভাইস দিয়ে দিই। প্রি ডায়াবেটিস কি? প্রি ডায়াবেটিস হচ্ছে যাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ, তাদের হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজটা 6.1 থেকে 6.9 এর মধ্যে, মানে 7 এর উপরে না বা 7 না, কিন্তু 6.1 থেকে 6.9 এর মধ্যে যদি কারো কি থাকে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ থাকে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে প্রি ডায়াবেটিস বা তার হচ্ছে এইচবিএ1সি। তাহলে এই যে আমরা জানলাম যে এইচবিএ1সি যাদের হচ্ছে 6.5 ও 6.5 এর বেশি, তাদেরকে ডাব্লিউএইচও অনুযায়ী তাদেরকে ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট বলা যায়। তবে এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন কি আমাদের ব্লাডের একটা কম্পোনেন্ট, ব্লাডের একটা কম্পোনেন্ট। তাহলে কারো যদি ব্লাডের হাই টার্নওভার থাকে মানে ব্লাডটা খুব কম সময়ের মধ্যে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, নর্মালি আমাদের আরবিসি মধ্যে হিমোগ্লোবিন থাকে, এই যে আরবিসি তে 120 দিন তার হচ্ছে লাইফ স্প্যান। যদি কারো যদি ব্লাডের হাই টার্নওভার থাকে, কম সময়ের মধ্যে হিমোগ্লোবিনটা ডিস্ট্রাকশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এইচবিএ1সি এর যে একুরেট রেজাল্টটা আমি পাবো না। তাহলে কোনো পেশেন্টের হাই ব্লাড টার্নওভার এটা কখন থাকে? এটা হচ্ছে নর্মালি হিমোগ্লোবিনোপ্যাথিস, হেমোলাইটিক এনিমিয়া, আনট্রিটেড আয়রন ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে সাসপেক্টেড সাসপেক্টেড গেস্টেশনাল, তাহলে যাদের হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস আছে তাদের হাই রেড সেল টার্নওভার এবং হেমোলাইটিক এনিমিয়া, তারপর হচ্ছে বিশেষ করে যাদের হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে, চিলড্রেনদের হিমোগ্লোবিন একটু বেশি থাকতে পারে, এজন্য তাদের ক্ষেত্রে এই এইচবিএ1সির যে নর্মাল ক্রাইটেরিয়া সেটা ফলো হবে না। তারপর হচ্ছে এইচআইভি পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের হচ্ছে এরিথ্রোপয়েসিস বেশি হয়, তো তাদের হচ্ছে আমরা এইচবিএ1সি ক্রাইটেরিয়াটা ফিল আপ করবে না অনেক সময়। তারপর হচ্ছে যাদের গ্লুকোজ লেভেলটা কোনো একটা ড্রাগের কারণে বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এইচবিএ1সি এর একুইট রেজাল্ট আমরা পাবো না, তো সেক্ষেত্রে কিন্তু এইচবিএ1সি স্ট্যান্ডার্ড না। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আইএফজি কাকে বলে, যেটা হচ্ছে ইকুয়াল টু প্রি ডায়াবেটিস মানে কারো যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ 6.1 থেকে 6.9 এর মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে কি নর্মাল কন্ডিশনও না আবার ডায়াবেটিসও না, মানে ডায়াবেটিসের একদম পূর্ব অবস্থা, প্রি ডায়াবেটিস, এটাকে আমরা বলি হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ঠিক আছে, যে ফাস্টিং গ্লুকোজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 6.1 বাট লেস দেন 7 মিলিমোল পার লিটার ইমপ্লাইজ ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা জানলাম। তো আমাদের ডায়াবেটিস কি কি টাইপের আছে? ডায়াবেটিস হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আমরা জানলাম, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, তারপর হচ্ছে প্রি ডায়াবেটিস যেটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বলে, তারপরে জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগন্যান্সির সময় অনেকের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, তারপর হচ্ছে মেচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং। ঠিক আছে, এখানে যে জিনিসটা হয় যে ইনহেরিটেড জেনেটিক কন্ডিশনের কারণে তাদের হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে এবং এটা ইয়াঙ্গার এজে এই ডায়াবেটিসটা পাওয়া যায়। তাহলে একটা পেশেন্ট অনেক ইয়াঙ্গার এজ, 7 থেকে 8 ইয়ার্স ওল্ড, কিন্তু তার ডায়াবেটিস আছে, তার হচ্ছে মেচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, আমরা এটা তাকে বলতে। তাহলে
ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং, এটা আমরা জানলাম। তারপর হচ্ছে লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস। লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস, এই জিনিসটা ইন্টারেস্টিং, যে বিশেষ করে ওল্ড এজে কোন পেশেন্ট যদি হাইপারগ্লাইসেমিয়া নিয়ে আসে, তার হচ্ছে ব্লাড গ্লুকোজ লম্বা সময় ধরে বেশি, তাহলে আমরা নর্মালি ধরে নেই তার হচ্ছে ডায়াবেটিস মেলিটাস টাইপ 2। বাট এমন হতে পারে জিনিসটা যে তার কোনো একটা অটোইমিউন কন্ডিশন ছিল, এবং এই অটোইমিউন কন্ডিশন দেরিতে ডেভেলপ করছে। দেরিতে ডেভেলপ করার কারণে তার ইয়াঙ্গার এজে হয়তো ডায়াবেটিস মেলাইটাস হয় নাই, কিন্তু যখন হচ্ছে যখন হচ্ছে সে ওল্ড এজ হলো, তখন আর এই অটোইমিউন অ্যাক্টিভেশনটা হলো, এবং অটোইমিউন অ্যাক্টিভেশনের কারণে তখন হচ্ছে তার ইনসুলিন সিক্রেশন কমে গেল। ইনসুলিন যখন রিডিউসড হয়ে গেল, তখন হচ্ছে তার হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। তাহলে এটা কিন্তু তার একটা অটোইমিউন কন্ডিশন, এটা কিন্তু ল্যাটেন্ট ছিল, তার ইয়াঙ্গার এজে লেটেন্ট ছিল, কিন্তু ওল্ড এজে গিয়ে এটা অ্যাক্টিভ হয়েছে। সেক্ষেত্রে তার যে ডায়াবেটিস মেলিটাস, এটা কিন্তু ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 এর আন্ডারে পড়বে, ঠিক আছে? ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 এর আন্ডারে এটা পড়বে না, ঠিক আছে? তাহলে লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্ট, এটা হচ্ছে লাডা বলে। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলা ডায়াবেটিসের টাইপ জানলাম। বিশেষ করে আমরা যেগুলো পাই, টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে বেশি আমাদের ওল্ড এজে যে পেশেন্ট গুলা, তাদেরকে ম্যানেজ করতে হয়। তো ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 এবং টাইপ 2 ডিফারেন্সিয়েট করা আমাদের শিখতে হবে। টাইপ 1-এ কি থাকে? ওয়েট লস থাকে, পলিডিপসিয়া থাকে, পলিউরিয়া থাকে, এবং এখানে ডায়াবেটিস কিটোএসিডোসিস এর একটা রিস্ক থাকে। ডায়াবেটিস কিটোএসিডোসিস যদি হয়, কিটোন বডি এই অ্যাসিড গুলো যদি আমাদের বডির মধ্যে বেড়ে যায়, তাহলে কি হতে পারে? অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ভমিটিং হতে পারে, কনসাসনেস লেভেল রিডিউস হতে পারে। আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তারা হচ্ছে ফার্স্টের দিকে অ্যাসিম্পটোমেটিক থাকে, কিন্তু তাদের হচ্ছে কি হতে পারে, এটা দেখা যায় অনেক ক্ষেত্রে ইনসিডেন্টালি হঠাৎ করে একটা পেশেন্টের ধরেন একটা সে রুটিন চেক আপ করাইতে আসছে, তো হঠাৎ করে দেখা যাচ্ছে তার ব্লাড গ্লুকোজ লেভেল বেশি, তখন হচ্ছে আমরা কি করি? সন্দেহ করি যে তার ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা। তো তারপর হচ্ছে যখন একটু মডারেট টু লেট স্টেজে চলে যায়, তখন হচ্ছে তার পলিডিপসিয়া হয়, পলিউরিয়া হয়। নর্মালি কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে, তারা বুঝতে পারে না। হঠাৎ করে যখন রুটিন চেক আপে আসে, তখন ধরা পড়ে যে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি। তাহলে ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 এর ডায়াগনোসিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু ইনসিডেন্টাল ডায়াগনোসিস, ঠিক আছে? তো ইনভেস্টিগেশন আমরা কিভাবে করতে পারি? বিশেষ করে বাসায় আমরা যে ইনভেস্টিগেশন গুলো করি, এটা হচ্ছে ফিঙ্গার প্রিক, বেডসাইড গ্লুকোজ মনিটরিং, তারপর হচ্ছে আমরা HbA1c করতে পারি, তারপর হচ্ছে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেখতে পারি, তারপর হচ্ছে আমরা ওজিটিটি করতে পারি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। আচ্ছা, তাহলে আমরা ডায়াবেটিস মেলিটাসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া জানলাম, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, আমরা পার্থক্য জানলাম, দুইটা ডায়াবেটিসের টাইপ জানলাম, এবং এখানে আমরা প্যাথোফিজিওলজিটা বিস্তারিত জানতে পারলাম। নেক্সট টাইম আমরা জানবো যে আমরা ডায়াবেটিস মেলিটাস টাইপ 1 কিভাবে ম্যানেজ করবো, টাইপ 2 আমরা কিভাবে ম্যানেজ করবো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।